আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মোবারক জানিয়ে নতুন একটি ব্লগ দেখার জন্য আমন্ত্রণ করছি। আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে। আশা রাখছি কাছে বা দূরে যেখান থেকে বসে আজকের এই নতুন ব্লগটি দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ফজরের নামাজ পড়ার পরে বেশ খানিকটা সময় আমি এবং আমার হাজব্যান্ড ছাদের একটা কোণায় বসে এই প্রকৃতির নির্মল বাতাসটা উপভোগ করি। ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, বেশ ভালো লাগে। গত একটা ব্লগও আপনাদের মাঝে শেয়ার করেছি। সকালের আর কোনো অংশ বা কোনো ভিডিও ফুটেজ আর আপনাদের মাঝে শেয়ার করছি না। গদবাঁধা একই তো নাস্তা করি, তো সেই নাস্তার অংশটাকে বাদ দিয়ে এখন জোহরের বা জুম্মা রক্তে চলে এসেছি। তো জুম্মার নামাজ পড়তে যাচ্ছে যে বাপ বেটা মিলে সিঁড়ি দিয়ে নেমে গেল। তো আমি আসলে জানতাম না যে ওরা বাড়ির সামনে দিয়েই যাবে। তো দেখলাম যে বাপ বেটা হাত ধরে তারপরে নামাজ পড়তে যাচ্ছে। তো আপনাদের ভাইয়া আবার ওয়াসিফকে ডেকে দেখাচ্ছে, ওই যে বারান্দায় দেখো আম্মু দাঁড়িয়ে আছে। আর আমি তিনতলার বারান্দা থেকে আমার ছেলে আর ছেলের বাবার এই অংশটুকু আমি একটু ভিডিও করে নিলাম। খুবই ভালো লাগছিল আমার কাছে এই মুহূর্তটা। আর এই রাস্তা দিয়ে সামনে গেলেই কিন্তু আম্মার কবর, আর কবরের সামনেই হচ্ছে মসজিদটা। তো জুম্মার নামাজ পড়তে যাচ্ছে বাপ বেটা মিলে। আমি তো বাড়িতে আছি, আসলে আমার জায়েরা কিন্তু চলে গেছে, সবাই চলে গেছে। আর জানেন তো সবাই যারা আমার পুরাতন ভিউয়ার্স যে আম্মা নাই, আম্মা মারা গেছে এই তো 3 মাসের মতো হচ্ছে। জানুয়ারির 4 তারিখে মারা গিয়েছে আম্মা। তো আম্মাকে ছাড়া আসলে খুবই খারাপ লাগছে। আমি তো সব সময় মানে যখন যে কাজে যাই বা যখন যেখানে থাকি সব সময় মনে হয় যেন আম্মার মতো একটা ছায়া আমার আশেপাশেই আছে, এমনটাই মনে হয়। আসলে অনেকে শুনলে হয়তো বা ভাববে যে আমি ছেলের বউ হয়ে এরকম কেন করছি, বা আমার হয়তো বা এটা অভিনয়। আসলে অভিনয় না, আম্মা ছিলেন আমার খুব প্রিয় একজন শিক্ষক। আর তারপরে ওনার ছেলের বউ হওয়ার সুযোগ হয়েছে বা সৌভাগ্য হয়েছে আমার। তো সব মিলিয়ে আসলে আমার আম্মার প্রতি যেমন শ্রদ্ধাও রয়েছে, তেমনি কিন্তু ভালোবাসার অংশটাও কোনো কমতি ছিল না। আমার কাছে মনে হয় যেন নিজের মায়ের থেকেও মনে হয় আমি আমার শাশুড়ি মাকে বেশি ভালোবেসেছি বা বাসি। নিজের মাকেও অনেক ভালোবাসি, আসলে কাউকে ছোট করে দেখি না, মা তো মাই। তারপরও যেহেতু আম্মার সংসারে এখনও আমি আছি। আর সংসারটা কেন বললাম, আমার হাজব্যান্ডরা তো 3 ভাই এই বা 3 বউ, আমরা তো যে যার জায়গায় যার মতো করে থাকি। আর বাড়ি আসলেই মূলত এটা আম্মার সংসারই বলি আমরা। তো সে কারণেই বলছি বা ফিল করছি যে আম্মাকে ছাড়া সব কিছুই যেন অসম্পূর্ণ এই সংসার, বা আমার নিজের কাছেও খুব একা একা লাগে। আমি তো দুপুরে রান্না বান্না করে নিচ্ছি, সাথে কিন্তু বকবক করে কথা বলেই যাচ্ছি। তো যারা ব্লগটা দেখা শুরু করেছেন আপনাদের প্রত্যেককেই মনে করিয়ে দিতে চাই যে আজকের ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে আমাকে সাপোর্ট করতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে নোটিফিকেশনে। আমার চ্যানেলের নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ, ডেইলি ব্লগগুলো পৌঁছে যাবে, চাইলেই আপনি যখন তখন দেখে নিতে পারবেন। এই তো মিষ্টি কুমড়া দেওয়া চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিচ্ছিলাম। আজ দুপুরবেলা 3 ভাগেই রান্না করব। জুম্মার নামাজ পড়তে গিয়েছে আমার শ্বশুর আব্বা, ওয়াসিফ আর ওয়াসিফের বাবাও গিয়েছে। আব্বা অনেক সকালবেলায় যায়, 10:30টার দিকেই মসজিদে চলে যায়। আর ওয়াসিফের বাবা গেল তো 1টার দিকে। তো যাই হোক, যে কথাগুলো বলছিলাম আসলে যে নিজেকে অনেকটাই একা একা মনে হচ্ছে। আমার 2 জায়েরা তো চলে গিয়েছে বেশ আগেই, এখন বাড়িতে আমি একাই রয়েছি। তো একা যখন থাকি তখন আসলে অনেক কিছুই ফিল করি, অনেক কিছুই মনে হয়। আসলে মনে হয় এমন যে আমিও তো একটা মেয়ে, বা আমিও তো কত মায়া করে সংসার করছি, বা অনেক সময় অনেক জিনিস অনেক কিছু বানাতে ইচ্ছা করে, নিতে ইচ্ছা করে, সেগুলো সব কিছুর বিসর্জন দিয়ে বা সব কিছু ত্যাগ করে কিন্তু সংসারের জিনিসপত্রই কিন্তু আমরা মেয়েরা কিনি, তাই না? সংসারকে এতটা বেশি ভালোবাসি, এতটা বেশি মায়া করি। আসলে মায়ের এই সংসারে কত ভালোবাসা দিয়ে আমরা গড়ে তুলি, তিল তিল করে। আম্মা কিন্তু আমার এই 50 বছরের সংসারটাকেও গড়ে তুলেছিল।
ওনার এই তিল তিল গড়ে তোলার পেছনেও কিন্তু ওনার অনেক দুঃখ কষ্ট, অনেক যন্ত্রণা, অনেক অভাব, অনেক না বলা কথা, অনেক ভালোবাসা ছিল এবং সবসময় কিন্তু হাসি মুখেই কিন্তু অন্যকে বা আমাদের সবার সামনে দেখিয়েছেন যে আম্মা অনেক ভালো আছেন বা আমরা সবাই ভালো আছি, আমরা কিন্তু এমনটাই দেখাই। কিন্তু আসলে ভালোবাসা বলে কোনো কিছু নাই আমার কাছে যেটা মনে হয়। অস্তিত্ব যখন থাকে না একটা মানুষের, তখন কিন্তু কোনো মূল্যও থাকে না, এমনটাই মনে হয়। যখন আমি থাকবো না এই সংসারে, মায়ার সংসারে, আমারই খুব ব্যবহৃত একটা জিনিস, উপকারী একটা জিনিস যখন আমারই কাছের মানুষের কাছে বা আমারই প্রিয় মানুষের কাছে জঞ্জাল বলে মনে হবে, তখন কতটা কষ্ট লাগবে একবার চিন্তা করে দেখেন। আমি আপনাকেই বলছি, আপনার যদি একটা সেলাই মেশিন থাকে, আপনি যদি মারা যান, তারপরে যদি আপনার হাজব্যান্ড মনে করে সেলাই মেশিনটা একটা জঞ্জাল, ওটাকে ঘর থেকে বিদায় দিয়ে ঘরটাকে ফাঁকা করা দরকার, তাহলে কতটা কষ্ট লাগবে। আসলে আমরা সবাই আসলে সংসারের যে সদস্যগুলো থাকে সবার কষ্টকেই নিজের কষ্ট বলে মনে করি। আমরা মেয়েরা মনে করে তাদেরকে প্রাধান্য দেই এবং সব সময় বলি যে আমরা আছি, কিছু হবে না, বা বল ভরসা দেই আমরা। আমি আসলে অনেক কথা গুছিয়ে বলতে পারছি না, কিন্তু আমরা মেয়েরা কিন্তু এমনটাই করে থাকি, তাই না? অনেক ত্যাগ স্বীকার করি, অনেক দুঃখ যন্ত্রণা সব কিছু কষ্ট ভোগ করি, কিন্তু সেটা কাউকে দেখাই না, সেটা কাউকে বুঝতেও দিই না। এত কিছুর পরেও কিন্তু প্রিয় মানুষের খুব কাছাকাছিও যেতে পারি না, তাই না? আমার একান্তই ব্যক্তিগত ধারণা এবং সে ধারণা থেকেই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু মনটা ভালো নাই, একা একাই থাকি, একা একাই থাকছি শ্বশুরবাড়িতে, আম্মা নাই, সব সময় আম্মাকে ফিল করার চেষ্টা করি। প্রথমেও বলেছি, মনে হচ্ছিল যে আম্মা আমার আশেপাশেই আছে। তো এই তো আমি কিন্তু সজনে ডাল রান্না করছি দুপুরবেলা, আর ফলই মাছটা ভুনা করব। তো সজনা ডালটাকেও আমি একটু কষিয়ে নিচ্ছিলাম ওপাশে ইন্ডাকশন চুলাতে, এদিক থেকে ফলই মাছটাও আমি একটু ভেজে নিয়েছি। রত্নাপা কি করছে দেখতে আসলাম। তো রত্নাপা এখন পুরো ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছে, আমাকে সব কিছু গুছিয়ে দিয়েছে, কেটে বেটে সব কিছু গুছিয়ে দিয়েছে। এখন বলল যে ভাবি আপনি রান্না করতে থাকেন, আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়ে আসি। তো এই তো রত্নাপা ঝাড়ু দিচ্ছে। আর অনেক সময় না অনেক কথা মনের অজান্তেই চলে আসে যে আপনাদের সাথে শেয়ার করব, আবার যখন ভয়েস ওভার করতে বসি তখন দেখা যায় যে অনেক কথাই ভুলে যাই আর বলা হয় না আপনাদের সাথে। আম্মা আমার প্রিয় শিক্ষক ছিল, তো যার কারণে আসলে ওনার প্রতি আমার আবেগটা একটু বেশিই কাজ করছে হয়তো বা। তো আম্মাকে আমি অনেক বছর আগে থেকেই চিনি। আসলে আমার মেধা, মনন বা সংস্কৃতি মনা বা আধুনিকতা বা সব কিছুই, মানে উনি এই বয়সে এসেও যে কতটুকু আধুনিক মনা ছিলেন, কতটুকু প্রগতিশীল ছিলেন, কতটুকু কি বলবো অগ্রসর ছিলেন, সেটা কাছের মানুষ হয়ে আসলে আমরা অনেকেই ওনাকে দেখেছি, চিনেছি বা বুঝেছি, আবার অনেকে চিনতে পারেননি, বুঝতেও পারেননি। কিন্তু আমি আমি জানতাম যে আসলে আম্মার ভেতরে কি ছিল, বা আমরা আর ৫টা ১০টা শাশুড়ির থেকে কতটুকু ভিন্ন একজন মানুষকে পেয়েছিলাম শাশুড়ি হিসেবে, সেটা আমাদের সৌভাগ্য ছিল। আমি যখন অনার্সে পড়ি তখন আমার একটা সাবজেক্ট ছিল নারী ও রাজনীতি। তো তখন ওই বইটা পড়তে গিয়ে ওখানে একটা টপিকস আমাদের পড়িয়েছিলেন আমাদের স্যার, যে বিশ্ব রাজনীতিতে নারীরা যেমন অংশ নেয়, তেমনি কিন্তু ঘরের রাজনীতিতেও নারীরা অংশ নেয়। কীভাবে অংশ নেয় সেটা হচ্ছে যে শাশুড়ির সাথে বউ ছেলের, মানে ছেলের বউয়ের একটা রাজনৈতিক সম্পর্ক থাকে, একটা কূটনৈতিক সম্পর্ক থাকে, যে ঘরে ঘরে শাশুড়ি বা বউদের এরকম একটা যুদ্ধ দেখা যায়। তো ওই জিনিসগুলো কিন্তু আমরা যেমন বইয়ের একটা একাডেমিক পার্ট হিসেবে পড়েছি, বা সমাজের আরও অনেক জিনিস কিন্তু আমাদের চোখেও পড়েছে, যে অনেক সংসারে বা অনেক ফ্যামিলিতে কিন্তু বউ শাশুড়ির মধ্যে অনেক খারাপ সম্পর্ক বা এই ধরনেরই একটা ঝগড়াঝাটি বা একটা যুদ্ধের মতো সম্পর্ক থাকে, তাই না? কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে আম্মার সাথে ছিল আমাদের সবারই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আম্মা মনের কথাগুলো ফোনে আমাদেরকে বলতেন এবং আমরাও যখন
ফ্রি থাকতাম আম্মার সাথে ওইভাবেই কিন্তু কথাগুলো বলতাম বা ওইভাবেই শেয়ার করতাম বন্ধুর মতোই। আমার অনেক স্মৃতি রয়েছে আম্মাকে নিয়ে, অনেক স্মৃতি রয়েছে, এত এত স্মৃতি, এত এত কথা আমি কিভাবে ভুলে যাব এত তাড়াতাড়ি। আসলে আমি অনেক কষ্ট পাচ্ছি আম্মার জন্য, তবে আম্মার জন্য দোয়া করি আল্লাহ যেন আম্মাকে বেহেশত নসিব করেন, খুব ভালো থাকেন ওপারে গিয়ে, এটাই সবসময় দোয়া করি। যেহেতু বাড়িতে এসে রয়েছি, আম্মার কবরের কাছেও গিয়েছি, কবরটা দেখেছি, আম্মা নাই, খুব রিসেন্টলি মারা গিয়েছেন। এটা আসলে খুব কষ্টের। আর আম্মাকে দেখেই বুঝি যে আসলে একটা মেয়ে বা একটা মহিলা কতখানি ত্যাগ স্বীকার করে তার সংসারের পেছনে। অনেক কথা বলে ফেললাম, আসলে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মনটা অনেক খারাপ লাগছিল, তাই আসলে এত কথা বলে ফেলেছি, সেটা আগেও বললাম। আর আমার হয়তো বা এক কথা বারবারই বলা হয়ে যায়। তো দেখেন, ওই যে নামাজ পড়ে কিন্তু ওয়াসিফ আর ওয়াসিফের বাবা আসছে, তো এই সামনের রাস্তা থেকে না আসে তারা আবার একটা বাড়ির ভেতর দিয়ে শর্টকাটে চলে আসছে। আমার রান্নাও প্রায় শেষের পথে, মাছ ভুনাটা হয়ে গেছে, মিষ্টি কুমড়া তরকারিটা হয়ে গেছে। এখন আমি ডালে ফোড়ন দিয়ে নিব, তার জন্য আমি ফোড়নটা রেডি করে এখন ডালের উপরে দিয়ে দিলাম, জাস্ট নেড়ে চেড়ে চুলাটাকে অফ করে দিব, রান্নাটা শেষ হয়ে গেছে। আব্বাও চলে আসছে। আর আব্বা যেহেতু অনেক সকালে মসজিদে গিয়েছে, আব্বাকে একটু টাইমলি খাবার দেওয়ার চেষ্টা করি। তো রান্না শেষ করে আব্বার খাবারটা টেবিলে গুছিয়ে দিব। আর এরপরে তো আমরা সবাই গোসল শেষ করে নামাজ শেষ করে তারপরে সবাই মিলে একসাথে খাবো। তো দুপুরবেলা রান্না বান্না কিন্তু এগুলোই করেছিলাম। সজনে ডালটা আব্বার জন্য উঠিয়ে নিলাম, আর এখন মাছটাও উঠিয়ে নিয়েছি আমি একটা হাফ প্লেটে। সাথে একটু মিষ্টি কুমড়া তরকারিও রত্নাপা দিয়েছে। আব্বা খুব বেশি মিষ্টি কুমড়া তরকারি পছন্দ করেন না বা চিংড়ি মাছটাও খান না, যার কারণে অল্প পরিমাণে উঠিয়েছিল। এই তো আব্বার খাবারটা রেডি করে টেবিলে দিয়ে দিচ্ছে, আব্বা এখনই খেতে বসবে, এরপরে আমরা খেয়েছিলাম। আর এরপরে সন্ধ্যার দিকে রত্নাপা এই যে আমাদের চারজনের জন্য, অর্থাৎ 2 বাচ্চা আর রত্নাপা আর আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছিলো, ম্যাঙ্গো আইসক্রিম। তো এখন এই আইসক্রিমটা খাবো আর খেতে খেতেই আপনাদের থেকে বিদায় নিব। এভাবে করেই কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে একা একা রাত দিন পার করছি, সেই সাথে কিন্তু মনটাও অনেক বেশি খারাপ থাকে। যাই হোক, সবাই আমার জন্য দোয়া রাখবেন, আমাদের পরিবারের জন্য দোয়া রাখবেন। আপনারাও সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।